দর্শক যারা যেখান থেকে আবার আমার সঙ্গে যুক্ত হয়েছেন কিংবা পরে দেখবেন, আপনাদেরকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আমি এখন যে ইস্যুটি নিয়ে আলাপ করব সেটি হচ্ছে, আমরা জানি যে বাংলাদেশের জন্য, সেটি বাংলাদেশ হোক বা বাংলাদেশের যে মানুষরা বিশ্বের যে প্রান্তেই থাকুন না কেন, সবার কাছে এখন একটি জ্বলন্ত ইস্যু হচ্ছে মিয়ানমার কিংবা রাখাইন কিংবা করিডোর কিংবা সীমান্ত ইস্যু। তো এই সীমান্ত এবং করিডোর নিয়ে এবং রাখাইন ইস্যু নিয়ে আজ আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকারের নিযুক্ত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান, তিনি কিছু মন্তব্য করেছেন। তার মন্তব্যের মধ্যে ছিল যে আমরা একটি সার্বভৌম রাষ্ট্র, আমরা যা খুশি তা করব, যে যা বলুক কিছুই আসে যায় না। তিনি এটিও বলেছেন যে একটি আমরা শব্দটা হচ্ছে, আমরা একটি পররাষ্ট্রনীতি করেছি, সেটি বাস্তবায়ন করব। এখন তাদের এই আমরা, তিনি কাকে মিন করেছেন এবং এই পররাষ্ট্র নীতিটা কবে হলো, এটিকে আগের নাকি তারা করলেন, এটিও আসলে মানুষের মধ্যে এটি নিয়ে বড় একটি প্রশ্ন কিন্তু তৈরি হয়েছে। তো এইসব বিষয় নিয়ে আলাপ করার জন্য আমার সঙ্গে যুক্ত করেছে অতিথি হিসেবে যুক্তরাষ্ট্র থেকে, যিনি নিয়মিত যুক্তরাজ্য থেকে প্রতিদিন যিনি বিশ্লেষণ করেন বিভিন্ন বিষয়ে, ব্যারিস্টার মনিরুল ইসলাম মঞ্জু, যিনি যুক্তরাজ্যে আছেন, বিভিন্ন ভাবেই কথা বলেন। আজ তিনি কি বলেন, তার বিশ্লেষণ কি, সেটি শুনবো। জনাব মনিরুল ইসলাম মঞ্জু, আপনি ভালো আছেন আশা করি। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ জানাচ্ছি সকল দর্শককে। আমি ভালো আছি, আশা করি আপনার দর্শকরা এবং আপনিও ভালো আছেন। জি, আমি একটু চলে যেতে চাই যে এই যে ডক্টর খলিলুর রহমান যে বললেন যে যাই তিনি যে যা বলুক তাতে তার বা তাদের কিছু যায় আসে না। তো এই কথার মধ্যে কি এক ধরনের দম্ভক্তি দেখতে পাচ্ছেন নাকি স্বাভাবিক আছে? ধন্যবাদ আপনাকে। ফ্রান্স একসময় লুইরা শাসন করতো, আপনারা জানেন। ষোড়শ লুই, 16তম যিনি লুই ছিলেন, তিনি বলেছিলেন আমি এ রাষ্ট্র। অর্থাৎ রাষ্ট্রে আর কিছু নাই, রাষ্ট্রে কোনো মানুষ লাগবে না, রাষ্ট্রে কোনো সম্পদ লাগবে না, রাষ্ট্রের নীতি আদর্শ, রাষ্ট্রের আইন কানুন কিচ্ছু লাগবে না, আমি নিজেই রাষ্ট্র। এটা কে বলেছিলেন? ষোড়শ লুই। তারপর সেই লুইয়ের কি অবস্থা হয়েছিল আপনারা সবাই জানেন। ফ্রান্স সে জায়গা থেকে বেরিয়ে এসছে, ভদ্র হয়েছে, সভ্য হয়েছে। দেখেন, পৃথিবীতে নজরুল বলেছিল যে পুরাতনকে জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, কারণ নতুন সৃষ্টি করতে হবে। নতুন সৃষ্টির জন্য অনেক সময় আমরা পুরাতনকে জ্বালিয়ে দেওয়াটাকেও সাপোর্ট করি, কিন্তু আসলে কি, নতুন যদি সৃষ্টি করা না যায় তাহলে কি পুরানোকে জ্বালানো যায়, পোড়ানো যায়? আপনি দেখেন, বাংলাদেশ আজকে 53 বছরের একটা দেশ। 1 বছর 2 বছর নয়, অর্ধ শতাব্দী আমরা পার করেছি। এই অর্ধ শতাব্দীর ভিতরে দক্ষিণ পূর্ব এশিয়াতে অন্য যেই কোনো দেশের চাইতে আমরা কিন্তু স্বাচ্ছন্দ্যে ছিলাম। কিরকম স্বাচ্ছন্দ্য? অর্থনৈতিকভাবে শেখ হাসিনা যেদিন বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় আশ্রয় নেয়, সেদিন পর্যন্ত যদি হিসাব করেন, বাংলাদেশ কিন্তু দক্ষিণ পূর্ব এশিয়াতে সবচেয়ে বেশি মাথাপিছু আয়ের দেশ ছিল। অর্থাৎ আমাদের ছিল $2770, আর ইন্ডিয়ার তখন $2720 ছিল। আজকে ইন্ডিয়া 2900-র কাছাকাছি চলে গেছে, কিন্তু আমরা কিন্তু 2770 থেকে আরো নিচের দিকে চলে এসেছি। কারণটা কি? কারণটা হচ্ছে আমরা যে উন্নতির দিকে যাব সেটা নয়, আমরা আসলে অবনতির দিকে যাচ্ছি। তো ডক্টর ইউনূস যখন মেটিকুলাস প্ল্যানের অংশ হিসেবে, আমেরিকার সর হিসেবে যখন বাংলাদেশের ক্ষমতা গ্রহণ করেন, আমেরিকার একটা প্ল্যান ছিল অনেক আগ থেকে। আমেরিকার প্ল্যানটা কি ছিল দেখেন? আমেরিকা চেয়েছে যে পৃথিবীতে সবচেয়ে টপ যে 5টি অর্থনীতির দেশ আপনারা জানেন, একটি হচ্ছে আমেরিকা, 2 নম্বর চায়না, 3 নম্বর হচ্ছে জাপান, 4 নম্বর হচ্ছে জার্মানি, আর 5 নম্বর হচ্ছে ইন্ডিয়া। তো আপনি যদি আমেরিকা আর জার্মানিকে বাদ দেন, তাহলে আর রইল 3টি। এই 3টি কোথায়? ইন্ডিয়া, চায়না আর জাপান। তার মানে দক্ষিণ পূর্ব এশিয়া বা আমাদের এশিয়া এবং জাপান অঞ্চলে, জাপান সাগর অঞ্চলে। মানুষের দিক যদি হিসাব করেন, পৃথিবীতে মোট মানুষ 800 কোটি।
8 বিলিয়ন। এই 8 বিলিয়নের মধ্যে ইন্ডিয়া আর চায়না মিলে হলো 300 বিলিয়ন, 3 বিলিয়ন। তারপরে পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, মায়ানমার এবং ইন্দোনেশিয়া, জাপান মিলে হচ্ছে ধরেন আরো 1.5 কোটি, 1.5 2 কোটি। সব মিলিয়ে পৃথিবীর মোট জনগোষ্ঠীর অর্ধেকের চাইতে বেশি বসবাস করে এই দক্ষিণ পূর্ব এশিয়ার এই কোণায়। তার মানেটা কি দাঁড়ালো? পৃথিবীর দুইটা জিনিস, অর্থনীতি, বড় 3টা অর্থনীতি ওই কোণায়, আর সবচাইতে বেশি মানুষের বসবাস ওই কোণায়। তাহলে পৃথিবীকে যদি কন্ট্রোল করতে হয়, এখন 2025 সাল, 2021 সাল 2100 সাল আসার বাকি আরো 75 বছর। এই 75 বছরে আমেরিকা কি করবে সেই প্ল্যানের অংশ হিসেবে আমেরিকা অনেক দিন থেকে খোঁজ করতেছিল। এটা 2001 সাল থেকে শুরু হয়েছে, কিন্তু 2001 সাল না, ওরা 2002 সালে এই প্ল্যানটা করেছে যে আগামী 100 বছর পৃথিবীকে কন্ট্রোলে রাখতে হলে কি করতে হবে। এবং তাদের স্ট্র্যাটেজি হচ্ছে যে দক্ষিণ পূর্ব এশিয়াকে কন্ট্রোলে রাখতে হবে। কন্ট্রোলে রাখতে হলে এই বঙ্গোপসাগর, বে অফ বেঙ্গলে তাদের একটা নৌবহর লাগবে। এখানে তাদের লাগবে একটা, মানে মনে করেন যে ওরা কিন্তু শেখ হাসিনার সময় কিন্তু ডিপ সি চেয়েছিল, ডিপ সিটা একটা পোর্ট চেয়েছিল, শেখ হাসিনা কখনো দেননি। তারপরে পাকিস্তানের তো দিবেন না বলেই দিয়েছেন, ইন্ডিয়াও দেবেন না, মায়ানমারে বহু চেষ্টা করেছেন, যেহেতু মিয়ানমার হচ্ছে চায়না ব্লকের দেশ, মিয়ানমারও দিতে রাজি হয়নি। তারপরে বাংলাদেশের জন্য বাকি রইল একমাত্র, বাংলাদেশে মাত্র একটা বার্গেনিং এর জায়গা ছিল। তো বাংলাদেশে যেহেতু সরকার দিবে না, না করে দিয়েছে, তখন আমেরিকা অনেক দিন থেকে কিন্তু এই পরিকল্পনা আসছে কিভাবে বাংলাদেশকে বাধ্য করতে পারে এই জায়গায় একটা কিছু করার জন্য। তখন 2016, 17, 18 দিকে তারা একটু ডিসহার্টেন্ড হইয়া ওরা ডিপ স্টেটের মাধ্যমে কাজ করতে থাকে। এই কাজের অংশ হিসেবে একদিকে মিয়ানমারকে ভেঙে ওখানে একটা রাষ্ট্র করা, আরেকটা হচ্ছে বাংলাদেশে যে গভর্নমেন্ট আছে এই গভর্নমেন্টকে আউট করে সেখানে তাবেদার কোনো গভর্নমেন্ট নিয়ে আসা, যারা আমেরিকার কথা মতো ওই বঙ্গোপসাগরে অ্যাক্সেস বা বার্মার সাথে কোনো কোনো ধরনের একটা কিছু করে বার্মাকে ভেঙে বাংলাদেশের ভূখণ্ডকে ব্যবহার করে বার্মাকে ভেঙে সেখানে একটা রাষ্ট্র করবে। সেই জন্য কিন্তু তারা অনেক দিন চেষ্টা করছিল। তো এবারে যখন জুলাই আগস্ট আন্দোলনে যখন শেখ হাসিনার পতন হয়, আওয়ামী লীগ সরকার যখন পতন হয়, তখন এই ডক্টর ইউনূস যখন বসে, এটা হলো সেই ওই 2016-17 থেকে যে মেটিকুলাস প্ল্যানের অংশ, যেটা আমেরিকা দীর্ঘদিন থেকে চেষ্টা করছে, সেই প্ল্যানের অংশ হিসেবে তাদেরকে বসায়। আমেরিকা থেকে $50 মিলিয়ন দেওয়া হয়েছে। আপনারা জানেন আমেরিকার প্রেসিডেন্টে বলছে, আমরা বলছি না। তার মধ্যে 31 মিলিয়ন বাংলাদেশের ভিতর দিয়ে আর 19 মিলিয়ন ভারতের ভিতর দিয়ে, এই 50 মিলিয়ন পাউন্ড দিল। তারপরে আবার অনেকভাবে তারা সাপোর্ট দিল আন্তর্জাতিক মিডিয়াতে, জাতিসংঘকে দিয়ে দিয়ে একটা এক্সিস্টিং সরকারকে মানে ডিরেল করলো, করে সেখানে ডক্টর ইউনূসকে বসালো। ডক্টর ইউনূস আসার পর এখন সার্ভিস দিবে কাকে? ডক্টর ইউনূস তো বাংলাদেশকে সার্ভিস দিতে আসে নাই। ডক্টর ইউনূস আসছে এই বাংলাদেশটাকে ব্যবহার করে, এই ক্ষমতাটাকে ব্যবহার করে আমেরিকার যে স্বার্থ, সেই স্বার্থটা যেন ফুলফিল করা যায় সেই জন্য। তখন তিনি সংবিধান সংস্কার কমিশন করলেন। সংবিধান সংস্কার কমিশনের প্রধানকে আপনি জানেন, তিনি আমেরিকান নাগরিক, জি, আলী রিয়াজ। তারপরে তিনি সাম্প্রতিক সময়ে মানে বিভিন্ন রাজনৈতিক দলের কাছ থেকে যেই সিগন্যাল পাইলেন, সেই সিগন্যাল ছিল যে না, বার্মাতে বা প্রতিবেশী কোনো দেশের সাথে কোনো যুদ্ধে জড়ানো বা কোনো ধরনের আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব আঘাত আসে এরকম কোনো কিছুতে যাওয়ার জন্য কেউই কিন্তু ঐক্যমত্য না। ইভেন আমাদের মৌলানা সাহেবেরও একমত না। তখন আমেরিকা তাকে বুদ্ধি দিল, এক কাজ করেন, আপনি একজন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিয়োগ করেন, যে হবে সিআইএ এর এজেন্ট। এই সিআইএ এর এজেন্ট কে? আজকে আপনি যার কথা বলছেন, কি নাম উনার? খলিলুর রহমান। খলিলুর রহমান। এই খলিল সাহেব আমেরিকান নাগরিক বহুদিন থেকে। ইনি কিন্তু ওই 2002 সাল বা 3 সালের কোন একটা সময় আমেরিকাতে পাড়ি দিয়েছিলেন। আমেরিকাতে পাড়ি দিয়ে আমেরিকান নাগরিকত্ব নিছেন। আপনি জানেন আমেরিকাতে কিন্তু দ্বৈত নাগরিকত্ব নাই, একটি মাত্র নাগরিকত্ব। আপনি হয় আমেরিকান নাগরিকত্ব থাকবেন, না অন্য দেশের থাকবেন। আমেরিকা যদি জানে যে আপনি অন্য কোনো দেশের নাগরিক আছেন, তাহলে কিন্তু আপনার সেই নাগরিকত্ব চলে যাবে। তো আমেরিকা
তখন ডক্টর ইউনূসকে এক রত্ন হাতে তুলে দিলেন। এই রত্নের নাম হচ্ছে খলিলুর রহমান। এই খলিলুর রহমানকে আমেরিকা কিন্তু সব লেআউট দিয়ে দিচ্ছে কেমনে কি করতে হবে। এখন এই আমেরিকার এজেন্ডা বাস্তবায়ন করার জন্য খলিলুর রহমান বড় গলায় কথা বলছে যে তাদের একটা প্ল্যান আছে। এই মূর্খ লোক, এরে আমি বলি মূর্খ, এ গবেট, অসভ্য, এ বর্বর, এ কোনো মানুষের ভাষায় কথা বলে না। সভ্য মানুষের ভাষা এরকম না। বাংলাদেশের মালিক হচ্ছে বাংলাদেশের জনগণ। বাংলাদেশের জনগণ তার ইচ্ছার প্রতিফলন ঘটায় কি দিয়ে? তার রাজনৈতিক দল দিয়ে, রাজনৈতিক নেতৃত্ব দিয়ে। পৃথিবীর সমস্ত দেশে, সমস্ত সভ্য দেশে, আফ্রিকার জঙ্গলের কথা বাদ দেন, যেখানে শেয়ালে হরিণ খায়, হরিণে বানর খায়, বানরে আরো কিছু খায়, এটা সেই জায়গা নয়, এটা মানুষের জায়গা। এখানে মানুষের স্টেক হোল্ডারের কথা মতো রাষ্ট্র চলে। খলিলুর রহমান কি বললেন? যে আমরা কারো কথা শুনবো না। কারো কথা বলতে কার কথা বোঝাচ্ছেন? আপনাকে কে নির্বাচন করেছে? আপনি কোত্থেকে আসছেন? বিদেশি নাগরিক। এই খলিলুর রহমানের বিচার এই দেশে করব আমরা। আমরা এই সরকারের পতনের আগে খলিলুর রহমানেরা যেন দেশ ত্যাগ করতে না পারে সেই ব্যবস্থা আমরা করার চেষ্টা করব। কারণ খলিলুর রহমানেরা দেশ ত্যাগ করলে তো আমরা আর কিছু করতে পারবো না। এই খলিলুর রহমান সেই জন্য এই বর্বরদের ভাষায় কথা বলছে, এই অসভ্যদের ভাষায় কথা বলছে, হিংস্র জানোয়ারের ভাষায় কথা বলছে। মানুষের ভাষায় কথা বলা যিনি জানেন, তাকে আমেরিকা কখনো বাংলাদেশের ক্ষমতায় বসাবেন। বাংলাদেশে সাধারণত, বাংলাদেশ না, পৃথিবীর সব দেশে যখন কোনো আপনার সিকিউরিটি ইস্যু আসে, যখন আপনি প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত কোনো দায়িত্বে যদি কাউকে দেওয়া হয়, যে কি জানি ওনার ওনার পদবিটা কি ভাই? উনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, এটি এখন নির বড়, আরো একটা আছে কিন্তু আচ্ছা, এটা। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। পৃথিবীর সমস্ত সভ্য দেশ আপনি গাড়িটা দেখেন, সব দেশে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নামে এরকম যেসব পোস্ট আছে, এগুলো যারা দীর্ঘদিন ডিফেন্সে কাজ করেছেন তাদেরকে দেওয়া হয়। জি, উনি কি আর্মি ছিলেন, বিডিআর ছিলেন, পুলিশের হাবিলদার ছিলেন, 1971 সালে মুক্তিযুদ্ধ করেছিলেন, নাকি কোনো গেরিলা যুদ্ধ করেছেন? আমরা জানি না, কেউ জানে না। তাহলে উনি কোটায় কোন কোটায় তিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হয়? একটাই কোটা, সেটা হলো আমেরিকা কোটা। কারণ আমেরিকা 50 মিলিয়ন টাকা দিল। এই যে মনে করেন যে আমাদের নির্বাচন কমিশন সংস্কারের জন্য একজনকে প্রদান করা হয়েছে, সেও তার জীবনের বেশিরভাগ অংশ আমেরিকাতে কাটাইছেন। বদি আলম, মার বদি আলম, জি, বুঝছেন? ওই মার বদি আলম, এই বদি আলমকে আনি বসাইছে কোথায়? এই নির্বাচন সংস্কার কমিশনে। এভাবে আপনারা যদি খোঁজ করেন, বেশিরভাগ অসংখ্য লোক যারা আমেরিকান নাগরিক অথবা গ্রামীণ ব্যাংকের কর্মচারী কর্মচারী। তো সেই জন্য বলছি, বাংলাদেশটাকে একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি হিসাবে চালানো হচ্ছে। যেই বাংলাদেশ জনগণের কথা বলে, যেই বাংলাদেশ মানুষের কথা বলে, শতযুগের ঘন আধার গায়ে আজও আছে, সেই আধারে মানুষগুলো লড়াই করে বাঁচে। এই লড়াই করে বাঁচা মানুষগুলোকে এক সাইডে রেখে এই জলিল খলিল দিয়া ডক্টর ইনুজ যা শুরু করছে, এই এটার জবাব বাংলাদেশের মানুষ জি, দিবে। জি। আমি আরেকটা প্রশ্ন আপনাকে একটু করতে চাই। সেটি হচ্ছে যে তিনি বলেছেন যে আমরা আমরা একটি পররাষ্ট্রনীতি করেছি, সেটি বাস্তবায়ন করছি। এখন এই পররাষ্ট্র নীতিটা কি আগের নীতি, নাকি আগে যেমন আমরা আওয়ামী লীগের সময় আমরা দেখেছি বারবারই বঙ্গবন্ধুও যেটি বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও একই কথা বারবার বলতেন যে আমাদের পররাষ্ট্রনীতি হচ্ছে সবার সাথে বন্ধুত্ব, কারো সাথে শত্রুতা নয়। তো ওনরা কি সেটি পাল্টে দিয়ে বা উল্টে দিয়েছেন যে কারো সাথে বন্ধুত্ব নয়, সবার সঙ্গে, বিশেষ একটি দুটি পাকিস্তান বা আমেরিকার সাথে বন্ধুত্ব, আর সবার সঙ্গে শত্রুতা, এরকম কোন নীতি করেছেন কিনা আপনার কি জানা আছে কিছু? ধন্যবাদ আপনাকে। আপনাকে একটা জিনিস বলি, যে আমাদের যে পররাষ্ট্র নীতি, যে সবার সাথে বন্ধুত্ব, কারো সাথে শত্রুতা নয়, এবং সার্কভুক্ত এবং মুসলিম রাষ্ট্রগুলোর সাথে একটা ভ্রাতৃত্বের বন্ধনে আমরা আবদ্ধ থাকব, এটাই বাংলাদেশের নীতি ছিল দীর্ঘকাল থেকে। এবং বাংলাদেশ একটা সময় ন্যামের সদস্য ছিল। মানে জোট নিরপেক্ষ যে আন্দোলন, জুলিয়াস নায়ার, তারপরে পণ্ডিত জওহরলাল নেহেরু, তারপরে আহমেদ সুকর্ণ, এরা যখন করেছিল যে জোট নিরপেক্ষ অ্যালায়েন্স যেটা ছিল, সেই মুভমেন্টে বাংলাদেশ কিন্তু অগ্রণী ভূমিকা পালন করেছে। বাংলাদেশ ওই
ওটার একটা সমর্থক ছিল এবং এখনো আছে। যার কারণে আমরা কখনো কোনো রাষ্ট্র যুদ্ধ লাগলে আমরা কারো পক্ষে যাই না। আমরা নিরপেক্ষ একটা রাষ্ট্র থাকি। আমাদের যেহেতু হিউজ জনগোষ্ঠী, আমাদের দারিদ্রতা, আমাদের শিক্ষা, আমাদের সমাজ ব্যবস্থা নানান জায়গায় আমরা নানানভাবে দুরবস্থায় ছিলাম। এখন আস্তে, আস্তে আমরা বেরিয়ে এসেছি। যার কারণে এই সমাজকে, এই রাষ্ট্রকে, এই জনগোষ্ঠীকে উন্নততর জীবন দেওয়ার জন্য আমরা সবসময় চেষ্টা করেছি যে নিরপেক্ষ একটা অবস্থানে থাকার জন্য। এখন আমেরিকার এই যে তারা যে আপনাকে বলেছে, আমাদেরকে বলছে যে তারা একটা নীতি করেছে। তারা একটা নীতি আসলে করেছে। সেই নীতিটা হচ্ছে যে ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীনতা হওয়ার সময় যে নীতি ছিল তার বিপরীত নীতি। অর্থাৎ বাংলাদেশের যারা ১৯৭১ সালে শত্রু ছিল, রাজাকার, আলবদর, আল-শামস ছিল, তাদের সাথে বন্ধুত্ব এবং যারা মুক্তিযুদ্ধে ছিল, যারা মুক্তিযুদ্ধের জন্য কাজ করেছে, ভারতে গিয়েছে, আশ্রয় নিয়েছে, সেখান থেকে ট্রেনিং নিয়ে এসে দেশ স্বাধীন করেছে, তাদের বিপরীতে। অর্থাৎ বাংলাদেশ উল্টো রথে হাঁটা শুরু করেছে। আমরা বঙ্গবন্ধু যখন ১৯৪৭ সালে পাকিস্তান স্বাধীন হয়, ধর্মের ভিত্তিতে রাষ্ট্র স্বাধীন হওয়ার পরে আমরা দেখলাম আমরা মুসলমান হওয়া সত্ত্বেও পাকিস্তানের কাছ থেকে কিন্তু আমরা ডেরোগেটরি ট্রিটমেন্ট পেয়েছি। অন্যের, বস্ত্রের, বাসস্থানের, শিক্ষার, চিকিৎসার যত বিলি বন্টন ছিল, কোনো একটা বন্টনেই বাঙালিকে ৫৬% হওয়া সত্ত্বেও অর্ধেকও দেওয়া হতো না। যার কারণে এই বৈষম্য, আমরা মুসলমান হওয়া সত্ত্বেও যখন এই বৈষম্যের শিকার হলাম, তখন বঙ্গবন্ধু এবং তৎকালীন রাজনৈতিক নেতারা বুঝতে পারলেন যে আসলে ধর্ম দিয়ে দেশ ভাগ হলেও সম্পদের ভাগাভাগির সময় কিন্তু ধর্ম দেখে না কেউ, দেখে নিজস্ব স্বার্থ। তাই ধর্ম থেকে বেরিয়ে এসে সকল মানুষের রাষ্ট্র, মানে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের জন্য সেকুলার একটা রাষ্ট্র দরকার। সেই ভিত্তিতেই কিন্তু ১৯৭১ সালের যুদ্ধ হয়, যেই যুদ্ধে পাকিস্তানিরা পরাজিত হয়ে বাংলাদেশের লাল সবুজের মানচিত্র আমরা নিয়ে আসি এবং একটা পতাকা হয়, একটা মানচিত্র হয়। সেই দেশটি গত ৫৩ বছরে আমরা কিন্তু সেই অসাম্প্রদায়িক চিন্তা চেতনার ভিত্তিতেই কিন্তু দেশটা এগিয়েছিল। এখন এই সরকার ক্ষমতা আসার পর না, মেটিকুলাস ডিজাইনের অংশ হিসাবে আমেরিকার সহযোগিতায় ক্ষমতা গ্রহণ করার পর তাদের সাথে আইএস জঙ্গি এবং পাকিস্তানের জঙ্গি এবং আফগানিস্তানের ওই যে যুদ্ধ করা যেসব জঙ্গিরা বাংলাদেশি ছিল এবং সিরিয়ার থেকে যারা আসছে তারা সহ এই সরকারকে বসানোর পর তারা বাধ্য হয়ে এখন তারা মুখ দিল, ফিরাইলো কোন দিকে? পশ্চিম দিকে। কোন পশ্চিম? ওই পশ্চিম পাকিস্তানের দিকে। এই পশ্চিম পাকিস্তান, মানে পাকিস্তানের যে নীতি, সেই নীতিতে আস্তে আস্তে ফিরে যাচ্ছে। যার কারণে যুদ্ধ হচ্ছে পাকিস্তানে আর ইন্ডিয়ায়, বাংলাদেশও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, কারণ পাকিস্তানের সহযোগিতায় বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করতে দেবে বলে আমাদের মনে হচ্ছে। যেমন বার্মাকে এখন ভূখণ্ড ব্যবহার করতে দিচ্ছে, দিয়ে আমাদের নাক কেটে বার্মার যাত্রা ভঙ্গ করতেছে। এখন তারা যে নীতি নিয়ে এসছে, এই নীতিটা মানুষের নীতি না, বাংলাদেশের নীতি না। এটা হচ্ছে এমন একটা নীতি, যেই নীতিতে বাংলাদেশটা ধ্বংস হয়ে যাবে, অন্ধকারের দিকে হাঁটবে জাতি। আমাদের পররাষ্ট্রনীতি ভেঙে যাবে, কনস্টিটিউশন ভেঙে যাবে, রুল অফ ল ভেঙে যাবে, মানুষের জীবনের মান নিচের দিকে নিম্নগামী হবে এবং এই বাংলাদেশটি পৃথিবীর তলানিতে চলে যাবে। ডক্টর ইউনূসেরা যে কথা বলছে যে তারা একটা নীতি করেছে, তাদের নীতি করার কোনো রাইট নাই। তারা শুধু ডে টু ডে অ্যাক্টিভিটিস করবে এবং একটা সুষ্ঠু নির্বাচনের জন্য যেসব প্রতিষ্ঠান সংস্কারের প্রয়োজন, সেই সংস্কারের বাইরে তাদের কোনো ম্যান্ডেট বাংলাদেশে নেই। বাংলাদেশ কোনো রাজতান্ত্রিক দেশ না, বাংলাদেশ একটি প্রজাতান্ত্রিক দেশ। বাংলাদেশের নাম প্রজাতন্ত্র। এই প্রজাতন্ত্রে যত কিছুই করা হবে প্রজাদের ইচ্ছার বাইরে করা সম্ভব না। প্রজাদের ইচ্ছার প্রতিফলন ঘটে শুধুমাত্র নির্বাচনের মাধ্যমে। ডক্টর ইউনূসকে কখনো বাংলাদেশের মানুষ ম্যান্ডেট দেয়নি। আপনি দেখেন বিএনপির এই মির্জা ফখরুল ইসলাম, তারপরে বিএনপির যুগ্ম মহাসচিব ওই ভদ্রলোক, না, চিটাগংয়ের যিনি সালাউদ্দিন সাহেব, সালাউদ্দিন সাহেব এবং তারেক রহমান, এই তিনজনে বলেছেন কিন্তু যে বাংলাদেশ যদি বিদেশি কোনো শক্তিকে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করার মতো করিডোর দিতে হয়, তাহলে সেটা দিতে পারে একমাত্র পার্লামেন্ট, স্টেক হোল্ডার, অর্থাৎ বাংলাদেশের মানুষের প্রতিনিধিরা। এই ছাড়া ডক্টর ইউনূসের কিন্তু সেই ম্যান্ডেট নেই। তারা কিন্তু ম্যান্ডেট শব্দটি ব্যবহার করেছে। তার মানেটা কি দাঁড়াচ্ছে? আমরা শুধু কি বিশ্বাস করি সেটা না, বিএনপির মতো আরো একটি রাজনৈতিক দল, বড় রাজনৈতিক দল, যারা ২-৩ বার রাষ্ট্র পরিচালনা করেছেন, ৪ বার,
তারাও কিন্তু ঠিক একই কথা বলছে। তার মানেটা দাঁড়াচ্ছে কি? বাংলাদেশ আওয়ামী লীগ এবং বিএনপিকে যদি একসাথ করেন 80% মানুষ নাই। আর বাকি 20% মানুষ। এই 20% মানুষ যদি ৩ বারও ডক্টর ইউনূসকে ভোট দেয়, তারপরেও কিন্তু ইউনূস ওই সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার কোনো সুযোগ নাই। তাই আমি বলছি ডক্টর ইউনূস এখন যেটা করছে ২ টা কারণে করছে। এক হচ্ছে তাকে তো আনাই হইছে এইসব অপকর্ম করার জন্য, বাংলাদেশটাকে ধ্বংস করার জন্য, এবং এইটা হচ্ছে ডক্টর ইউনূসের ফার্স্ট পারপাস। দ্বিতীয় হচ্ছে ডক্টর ইউনূস জানে তার বয়স ৯০ এর কাছাকাছি। কারণ হলো আপনি জানেন আজ থেকে ৮৫ বছর আগে যাদের বয়স ৮৫ বা ৮৬ কাগজে আছে, অরিজিনাল বয়স আরো ৩ বছর বেশি। তো সেই হিসেবে তার বয়স প্রায় ৯০ এর কাছাকাছি। এখন তার কথাবার্তাও মনে থাকে না, যে যেটা বলে সেটাই করে। এই জন্য সে কিন্তু এক্সপায়ার্ড পারসন। ওই এক্সপায়ার্ড পারসন সে মনে করতেছে কোন রকম ২-১ বছর কাটাই দিতে পারলে যা ইচ্ছা তাই করি, তারপরে তো আমি মরেই যাবো। এক পা অলরেডি কবরে চলে গেছে। সেই জন্য আমার বিচার করবে বা কারা? কথাটা জি। বুঝছেন? আ সেই আপ জন্য সেই জন্য উনি এই অপকর্মগুলা এদেরকে দিয়ে করাচ্ছে। উনার কোনো ম্যান্ডেট নাই, উনার কোনো নীতি নাই, উনার কোনো আদর্শ নাই। উনার আদর্শ একটাই, প্রতিদিন আমেরিকার পাছার মধ্যে একটা চুমা দেওয়া। যে আমরা একটু যদি অন্যভাবে আসি, সেটি হচ্ছে যে ডক্টর খলিলুর রহমান যে কথাটি বললেন যে, "যে যা বলুক তাতে তাতে কিছু আসে যায় না।" তার মানে কি এই যে করিডোর দেওয়ার বিরুদ্ধে বাংলাদেশে এক ধরনের সবগুলো রাজনৈতিক দলের যে আ আ যারা কথা বলছে, যারা এর বিরোধিতা করছে, তাদের সবাইকে কি হুমকি দিলেন? তো যদি এটি তাদেরকে হুমকি দেয়া হয়, এই রাজনৈতিক দলগুলোর এখন তাহলে কি করা উচিত? বা তাদের প্রতিক্রিয়া কি হবে বলে মনে করছেন? আমি আমি মনে করছি যে ডক্টর ইউনূস শুধু যে এটা করতেছে তা না। ডক্টর ইউনূস এটা কেন করতেছে? এটার পিছনে আরো একটা কারণ আছে। সেই কারণটা আগে বলিনি। সেই কারণটা হচ্ছে ডক্টর ইউনূস চাচ্ছে যে বার্মার সাথে একটা যুদ্ধ বেঁধে যাক। মানে অর্থাৎ আমরা যখন করিডোর দিব, বার্মা তখন আমাদের বিভিন্ন সীমান্ত দিয়ে আমাদেরকেও ক্ষেপণাস্ত্র হামলা চালাইতে পারে, মিসাইল হামলা চালাইতে পারে, আর্টিলারি মর্টার শেল নিক্ষেপ করতে পারে। তখন বাংলাদেশে একটা যুদ্ধ অবস্থা বিরাজ করবে। যুদ্ধ অবস্থা বিরাজ করলে ৩ বছর, ৪ বছর, ৫ বছরের জন্য নির্বাচন নিষিদ্ধ ঘোষণা করা হবে। রাষ্ট্র বাঁচানো আগে দরকার। সেই জন্য ডক্টর ইউনূস এই পন্থী করতেছে যে রাজনৈতিক দলগুলোকে, বিএনপির মতো দল, জামাতের মতো দল, আওয়ামী লীগের মতো দল, যারা মনে করেন নির্বাচন হইলে তারা ক্ষমতায় আসবে, তাদেরকে প্রতারিত করার জন্য ডক্টর ইউনূস এই ফক্সি ওয়ারের খেলা খেলতেছে। এবং মূল উদ্দেশ্য হচ্ছে দেশের মধ্যে একটা যুদ্ধ লাগিয়ে দিয়ে একটা জরুরি অবস্থা ঘোষণা করে নির্বাচনটাকে পিছিয়ে দেওয়া। জি। আর আরেকটি বিষয় হচ্ছে যে উনি বলেছেন উদাহরণ দিয়ে যে আ আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ রক্ষা করছে এই সরকার, তা নিয়ে সমালোচনা করা হচ্ছে। তো ওই প্রসঙ্গে তিনি বলেছেন যে, "যার সাথে কথা বলার দরকার তারা বলবেন। এতে কারো কোনো কথা তারা শুনবেন না।" এখন এই আরাকান আর্মিদের বা আরাকানকে মুসলিম স্টেট করার জন্য, খিলাফত স্টেট করার জন্য জামায়াত ইসলামী গত কয়েকদিন পর্যন্তই বলে আসছে, তারা দাবি জানিয়েছে, এমনকি নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরির তারাও যদি ভিন্নভাবে তাদের বক্তব্য, কিন্তু তারাও ইসলামিক স্টেট হিসেবে আরাকানকে দেখতে চায়। তার মানে এখন কি শুধু করিডোর বা সীমান্ত, তো সীমান্তের নিরাপত্তা নেই এটি উপদেষ্টা বলেছেন, পররাষ্ট্র উপদেষ্টা। তার মানে কি এখন একেবারেই আরাকান আর্মিকে বা এই তারা জামায়াত এবং অন্যান্য ইসলামিক দলগুলো কি তাদের সঙ্গে একীভূত হয়ে ইসলামিক স্টেটের জন্য কাজ করবে? এখন দেখেন, ওদের তো এখানে জামাতে ইসলামী অথবা যে ইসলামিক দলগুলো আমাদের দেশে আছে, এখানে নির্বাচন মানে ৫ আগস্টে যে ঘটনা ঘটছে, পুলিশকে হত্যা করে যেভাবে রাস্তায় ঝুলিয়ে রাখা হয়েছে, মানুষের ঘরবাড়ি ভাঙা, বুলডোজার বুলডোজার নিয়ে মন্ত্রীদের বাড়িতে আক্রমণ, এগুলা কিন্তু জঙ্গিবাদের একটা লক্ষণ। পৃথিবীর যে কোনো দেশে জঙ্গিবাদ যখন আসে, আপনি দেখেন আফগানিস্তানে যখন তালেবানরা ক্ষমতায় আসে, তখন কমরেড নাজিবুল্লাহকে আফগানিস্তানে এই ইলেকট্রিকের পিলারের সাথে ঝুলানো হয়েছিল, আপনারা জানেন। এবং ইরানের শাহকে দৌড়াইয়া যখন ইরানের আয়াতুল্লাহ খোমেনি যখন ফিরে আসে, তখন আয়াতুল্লাহ খোমেনি ফিরে আসার পরে তেহরান, তেবরিজ, সিরাজে বড় বড় শহরগুলোতে মানবাধিকার কর্মী এবং যারা সেকুলার রাষ্ট্র চিন্তায় বিশ্বাস করে তাদেরকে রাস্তায় ঝুলিয়ে হত্যা করেছে। তো এই যে এগুলার চরিত্র কিন্তু একই রকম।
বছর 50 পরে হোক আর 100 বছর পরে হোক, চরিত্র কিন্তু বদল হয়নি। তো বাংলাদেশে এই আন্দোলন যেটা হয়েছে 5 আগস্টের আগে এবং পরে, এটা ছিল মূলত একটা জঙ্গি ভিত্তিক আন্দোলন। এই জঙ্গিদের ফসল হিসেবে ডক্টর ইউনূস আসছে। এখন ডক্টর ইউনূস তো খুব বেশি দিন ক্ষমতায় থাকার ইচ্ছা নাই। কারণ তার মৃত্যু পর্যন্ত। মৃত্যু বাংলাদেশের মানুষের এভারেজ বয়স অনুসারে তিনার তো এক্সপায়ার্ড হওয়ার আর সময় বেশি নাই। সেইজন্য তিনি খেলতেছেন। মনে করতেছেন যে মোল্লারা যা করে করুক, যার যা করার ইচ্ছা করুক। আমি মাঝখান দিয়ে আমার রোলটা প্লে করে আমেরিকার যে স্বার্থ সারা জীবন আমাকে নোবেল এনে দিল। আমি কি বলে যে হইলাম অর্থনীতিবিদ, নোবেল পাইলাম শান্তিতে। মানে আমেরিকা চাইলে কি না হয়। বাঘে এবং মহিষে এক গাঁটে জল খায়। তো সেই হিসেবে আমেরিকার পারপাসটা উনি সার্ভ করে দিচ্ছে। কিন্তু এই ফাঁকে দিয়ে বাংলাদেশে যে মৌলবাদী চরিত্রের যে বিকাশ ঘটতেছে, এটা কিন্তু দক্ষিণ পূর্ব এশিয়াতে এমন একটা ঝামেলা পড়াবে, মানে বাংলাদেশ তামা তামা করে ফেলবে। তখন দেখবেন আমেরিকা এবং ওই যৌথ বাহিনী ইউরোপ সহ এসে আমাদের দেশে হামলা করবে। সেই হামলায় সেই হামলায় বাংলাদেশের ভবিষ্যৎ কি হবে এক আল্লাহ জানে, আমরা কেউ জানি না। তাই জি আমাদেরকে এখন সাবধান হতে হবে। দেশপ্রেমিক যতগুলো শক্তি আছে, মুক্তিযুদ্ধের সপক্ষের যত শক্তি আছে, প্রত্যেককে যার যার অবস্থান থেকে এই অপশক্তিকে, এই অক্ষ শক্তিকে, এই পশু শক্তিকে, এই বর্বর শক্তিকে প্রতিহত না করতে পারলে বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার। জি অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন কিংবা পরে দেখবেন, সবাইকে জানার জন্য বলছি, আমার সঙ্গে অতিথি হিসেবে এতক্ষণ ছিলেন যুক্তরাজ্য থেকে ব্যারিস্টার মনিরুল ইসলাম মঞ্জু। তার সঙ্গে মূলত আলাপ করেছি আজকে যে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেছেন যে যে করিডোর ইস্যু, মিয়ানমার, রাখাইন ইস্যু নিয়ে তিনি বলেছেন যে যে যা বলুক তাতে কিছু যায় আসে না তার, তাদের যা ইচ্ছা সেটি তারা বাস্তবায়ন করবেন এবং তারা একটি পররাষ্ট্রনীতি করেছেন, সেটি তারা বাস্তবায়ন করছেন। তো এই বিষয়টি নিয়ে মূলত আলোচনা করেছি। আশা করি সামনে অন্য কোনো প্রসঙ্গে আবার ব্যারিস্টার মনিরুল ইসলাম মঞ্জু আপনার সঙ্গে যুক্ত হব। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাকে। জি।